হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো হচ্ছে অথৈ ভার্সেস ওমকারা নিয়ে। তো দেখুন, অথৈ ছবিটা এখন 2 সপ্তাহ হয়ে গেছে, রিলিজ করে গেছে, অনেক লোকে দেখে নিয়েছে। যারা এখনো ছবিটা দেখেননি, হলে চলছে, আপনারা গিয়ে ছবিটা দেখুন। এই ভিডিওটার মধ্যে অনেক স্পয়লার্স থাকতে চলেছে, আমরা ছবির প্লট পয়েন্ট ইত্যাদি নিয়ে কথা বলবো। তো যারা এখনো ছবিটা দেখেননি তারা এই ভিডিওটা দেখবেন না। এবং এটা কিন্তু ছবিটা নিয়ে একটা আলোচনা করা। আমার ছবিটা কিছু জিনিস খুব ভালো লেগেছে, কিছু জিনিস আমার জন্য ওয়ার্ক করেনি। আমার মনে হয়েছে এই ছবিটা এমন একটা ছবি যেটা নিয়ে আলোচনা হওয়া উচিত, কারণ এই ছবিটা কিন্তু খুব যত্নের সাথে বানানো একটা ছবি এবং এটার অনেকগুলো অ্যাসপেক্ট আছে যেগুলো নিয়ে আরো বেশি করে ওপেনলি আলোচনা করা উচিত। কারণ আর্ট ডিমান্ড করে একটা ইন্টারপ্রিটেশন, ডাইসেকশন এবং একটা আলোচনা, একটা ডিসকোর্স ডিজার্ভ করে। তো সেটা আমার মনে হয় আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অলরেডি ছবিটা দেখেছেন, না দেখে থাকলে দেখবেন না। স্পয়লার অ্যালার্ট। এবং কথা হচ্ছে আপনারা আপনাদের পয়েন্ট অফ ভিউ, যেটা আমি যেটা বক্তব্যটা রাখছি, তারপরে আপনাদের পয়েন্ট অফ ভিউটা অবশ্যই জানাবেন। এটা ডিসকাশনের মাধ্যমে রাখবেন, আউটরাইট গালাগালি খিস্তি এসব করবেন না। এই ভিডিওটার উদ্দেশ্য নয় কোনো নেগেটিভিটি ছড়ানো। আপনারাও আশা করবো যে কমেন্ট সেকশনে ভদ্রভাবে একটা ডিসকোর্সই তৈরি করবেন। যাই হোক, এবার স্টার্ট করছি। তো আমার অথৈ সিনেমাটার মধ্যে সিনেমাটোগ্রাফি খুব ভালো লেগেছে এবং পারফরমেন্সও আমার খুবই ভালো লেগেছে। এই দুটো জিনিস কিন্তু ছবিটা খুবই ভালো এবং একটা স্টাইল তারা নিয়ে এসছে ফোর্থ ওয়াল ব্রেক করে, সেই জিনিসপত্রগুলো ভালো। ছবিটার এই জিনিসপত্রগুলো ভালো এবং ডার্ক কমেডি তারা ন্যারেটিভের মধ্যে ইনফিউজ করেছে, সেটাও কিন্তু খুবই সুন্দরভাবে ওয়ার্ক করে এবং সিনেমার ফার্স্ট হাফে তো স্পেশালি খুব ভালোভাবে ওয়ার্ক করে। তো এই জিনিসপত্রগুলো এই ছবিটা সত্যি ভালো দিক ছিল। এবং ছবিটা ছোট ছোট ডিটেলিং, যেরকম অথৈ যখন ইন্ট্রোডাকশন হয় তখন সে জল থেকে উঠে চান করছে এবং একটা সাদা রঙের জামা পরছে। ছবিটা যত এগোতে থাকে, অথৈর যে জামাটা যেহেতু তার মনটাকে বিষিয়ে দিচ্ছে, এই গোগর ক্যারেক্টারটা, ইয়াগোর ক্যারেক্টারটা বিষিয়ে দিচ্ছে ধীরে ধীরে, অথৈ তত ধীরে 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 তার মনটা যত বিষিয়ে আছে, সে তার ড্রেসগুলো কালো হয়ে যাচ্ছে। এবং লাস্ট সিনে যখন সে মেরে ফেলে ডেসডিমোনাকে, এখানে সোহিনীর যে ক্যারেক্টারটাকে, দিয়াকে, তখন কিন্তু তার জামাটা পুরো কালো হয়ে গেছে। এই ছোট ছোট ডিটেলসের উপরও কিন্তু নজর রাখা হয়েছে। তো ছোট ছবিটাকে কিন্তু খুব যত্নের সাথে বানানো হয়েছে। এই যেগুলো থেকে এই ছোট ছোট অ্যাটেনশন টু ডিটেলগুলো সেটাকে ডিনোট করে দেয়, ডেপিক্ট করে দেয়। সো আমার সেই জিনিসগুলো ভালো লেগেছে। কিন্তু ছবিটার মেন প্রবলেম হচ্ছে ছবিটার অ্যাডাপ্টেশনটা, রাইটিংটা, যেভাবে জিনিসগুলো ক্যারেক্টারগুলোকে নিয়ে এই প্রেক্ষাপটে বসানো হয়েছে, সেটা কোথাও গিয়ে দুর্বল মনে হয়েছে আমার। স্ক্রিন প্লেটার মধ্যেই মেনলি সমস্যা ছিল। এবার কেন, সেটাই আমরা আলোচনা করবো। দেখুন, সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে আমি দেখবেন রিভিউর মধ্যে বলেছিলাম যে ক্যাসিওর চরিত্র এবং রড্রিগোর চরিত্র, এই চরিত্রগুলোকে এস্টাবলিশ করা হয়নি। এবার এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যদি আপনি শেক্সপিয়ারের প্লেটা তো দেখেন, খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এবার কিভাবে কেন এইগুলো ভালো করে হয়নি, দেখুন সিম্পল জিনিসেই আর কি ভুল আছে। প্রথম কথা হচ্ছে যে অরিজিনাল যে গল্পটা ছিল তাতে রড্রিগো যে ক্যারেক্টারটা, সে ডেসডিমোনাকে অ্যাকচুয়ালি ভালোবাসতো এবং তারপরে তাই জন্য তাকে সে গিয়ে ডেসডিমোনার বাবাকে বলে যে আপনার মেয়ে অথিলোর সাথে ইলোপ করে যাচ্ছে, এই ইনফরমেশনটা সে দেয়। এবং পরে তাকে ইয়াগো এই অ্যাসুরেন্সটা দেয় যে তুমি কিন্তু ডেসডিমোনাকে পাবে, তা এটা বলেই তাকে কনস্পিরেসির পার্ট করে। এবার কেন হচ্ছে, কারণ এই যে রড্রিগো বলে যে লোকটা, সে ওই মিলিউর পার্ট, সে এই রাজত্ব, এই যে পুরো জিনিসটার মধ্যে ওই ভেনিসের সে একজন লোক, ইনসাইডার একজন লোক। সে আশেপাশে দেখছে, সে ডেসডিমোনাকে বহুদিন ধরে হয়তো দেখেছে, তার রূপের প্রতি সে হয়তো অ্যাট্রাক্টেড, তাই জন্য সে ভালোবাসে। এবার এখানে এই যে ক্যারেক্টারটা রাধু বলে যে ক্যারেক্টারটা, যে অভিনেতা প্লে করেছেন তার অভিনয় কিন্তু সত্যি খুব ভালো ছিল এবং তারই কমেডি সিনগুলো ছিল, তার এবং অনির্বাণের কনভারসেশনের মাধ্যমে কমেডি সিনগুলো কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে ক্যারেক্টারটাকে যেভাবে এখানে অ্যাডাপ্ট করা হয়েছে সেটা ভুল। তার কারণ হচ্ছে, প্রথম কথা, এখানে ডেসডিমোনা তো ওই মিলিউড নয়, ডেসডিমোনা বাইরে কলকাতা থেকে ওই মিলিউতে গেছে, এই ভিনচুরাতে গেছে। তাই হয়তো একটা মেয়ে খুব অ্যাট্রাকটিভ, সেই একটা লোকেলে এসছে, এবার গ্রামে এসছে, এই লোকটাই রাধু যে লোকটা, সে হয়তো একে পছন্দ করে, সেক্সুয়ালি হয়তো অ্যাট্রাক্টেড এর প্রতি, কিন্তু সে ছোটবেলা থেকে দেখে যে এক্সট্রিম ভালোবাসা, সেটার মধ্যে তো কখনো পড়তে পারে না দুদিনের মধ্যে। তাহলে এই কনস্পিরেসিটা পার্ট হচ্ছে কেন? একে কিভাবে ইয়াগো ম্যানিপুলেট করতে পারছে যে তুমি এত বড় একটা কনস্পিরেসির পার্ট হয়ে যাচ্ছ, যে দুটো লোকের লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, এইটার পার্টটা সে কিভাবে ম্যানিপুলেশন করে নিচ্ছে? ও তো ওকে ভালোবাসে না। এবং রাধু এবং এই যে দিয়া, এদের দুজনের কিন্তু সোশ্যাল স্ট্রাটাটা কমপ্লিটলি ডিফারেন্ট। তো এটা পসিবলই নয়। ওমকারা ছবিটা দেখেন, ওখানে দীপক দোবরিয়ালের ক্যারেক্টারটার সাথে এই যে ডেসডিমোনা, ওই গল্পের ডলি বলে ক্যারেক্টারটার নাম ছিল, যেটা কারিনা কাপুর প্লে করেছিল, তার সাথে বিয়ে ঠিক হয়ে গেছিল, তারপরে ও ওমকারার সাথে পালিয়ে যায় আর কি, সেটা দেখিয়েছে। এবার ওখানে দেখবেন যে ডলি যেরকম ফ্যামিলি থেকে বিলং করে, যে সোশ্যাল স্ট্রাটা থেকে বিলং করে, এই যে ক্যারেক্টারটা ছিল, যেটা এ প্লে করেছিল দীপক দোবরিয়াল, যেটা রড্রিগোর ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাও সেম কাইন্ড অফ সোশ্যাল স্ট্রাটা থেকে বিলং করে।
ঠিক আছে, এবং সে বহুদিন ধরেই কিন্তু ওকে চেনে, প্রেমটা হয়েছে তাদের মানে মানে ও ওয়ান সাইডেড ভালোবাসে, এবং যখন ওমকারা কেড়ে নিয়েছে ওর থেকে, ও সেটা একটা ফ্রাস্ট্রেশন ওর মধ্যে কাজ করছে এবং দুঃখ করছে, কান্নাকাটি করছে, এবং সেখানে এসে সাইফ আলী খান ওকে বোঝাচ্ছে যখন ম্যানিপুলেট করছে, ও সেই ভালোবাসাটার জন্য এবং ওর যে একটা ওর বিয়েটা ভেঙে গেল সেই সব রাগে দুঃখে প্রেমের জন্য সবকিছু মিলিয়ে ও ওই কনস্পিরেসির পার্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে রাধু, প্রথম কথা, দিয়া মোনা ওর লিগের বাইরের একটা মেয়ে, তার প্রতি প্রেম যদি থাকেও মানে সেটা দুদিনে এস্টাবলিশ হতে পারে না, সেটা তাহলে দিয়া মোনাকে ওই জিওগ্রাফির পার্ট করতে হতো, ও মেয়েটাকেও ভিনসুরারি মেয়ে হতে হতো, ও বাইরে কলকাতায় দুদিন আগে এসছে, এই রাধু ওর প্রেমে এত পড়ে গেল যে কনস্পিরেসির পার্ট হয়ে গেলে, এটা হতে পারে না কখনো। এবং রাধু ওকে অ্যাকচুয়ালি সেক্সুয়ালি নজরে দেখছে, সেটা আমরা গোটা সিনেমা জুড়ে এস্টাবলিশ হয়েছে, মানে খালি অ্যাট্রাকটিভ ওয়েতে যে আমি মলডিভসে নিয়ে গিয়ে এই করবো এরকম ডায়লগস আছে। তো তাহলে সেই কনস্পিরেসির পার্ট হচ্ছে কি করে? তো এটা প্রথম কথা, এই জিনিসটা মানে খাপ খায়নি, ক্যারেক্টারটা এখানে বসেনি, তার মোটিভটা ক্লিয়ার হয়নি, আগেন অ্যাডাপ্টেশনের প্রবলেমের জন্য। সেকেন্ডলি ক্যাসিও, এবার ক্যাসিও চরিত্রটা যদি আপনারা মেন গল্পটাতে দেখেন, ক্যাসিওকে খুব দেখতে সুন্দর, ঠিক আছে। আগেন এখানেও ক্যারেক্টারের অ্যাডাপ্টেশনটা, এই যে এখানে যে চরিত্রটা যেটা অর্পণ ঘোষাল প্লে করেছে, সেখানে কোথায় ভুল হয়েছে দেখুন। ওখানে আমরা ওমকারা, বিশাল ভারদ্বাজের ওমকারাতে যদি দেখেন, সেখানে বিবেক ওবরায় হচ্ছে কেসু ফিরাঙ্গি, সে কিন্তু ওই ডলির কলেজে পড়তো, ঠিক আছে, সে কিন্তু শিক্ষিত, একমাত্র ওই পুরো গ্রুপটার মধ্যে সবচেয়ে শিক্ষিত ছেলে, ইংলিশে কথা বলতে পারে, দেখতে হ্যান্ডসাম, এবং ওই জিনিসটার জন্যই কিন্তু ওমকারা কমপ্লেক্সটা খাচ্ছে। অজয় দেবগন প্রচন্ড পাওয়ারফুল গল্পের মধ্যে, তার কমপ্লেক্সটা কি, যে আমার যে বউ হতে চলেছে ডলি, সে শিক্ষিত, সে ওর সাথে একটা কলেজে পড়তো, সেম কলেজেই পড়তো, ওকে দেখতে বেশি হ্যান্ডসাম আমার থেকে, বিবেক ওবরায়কে ওইভাবেই প্রেজেন্ট করেছিল। তো ওর ইনসিকিউরিটিটা জাগছে, ওর ভিতরে জাগছে ওই ইনসিকিউরিটিটা, যে হ্যাঁ ভাই, এটা যেটা আমাকে লাংড়াতে আগে বলছে, সাইফ আলী খান ম্যানিপুলেশনটা করছে যে কেসুর সাথে এর একটা প্রেম হতে পারে, ইট ক্যান বি আ পসিবিলিটি। কারণ কেসু মানে আমার কাছে ওই রূপটা নেই, অজয় দেবগন এমনিতে কালো, কেসু মানে বিবেক ওবরায় ফর্সা, সেইটা নেই, এবং দ্বিতীয় হচ্ছে আমার কাছে ওই শিক্ষাটাও নেই, ও যেভাবে স্মার্টনেস দিয়ে কথা বলতে পারে, এবং ওর প্রচুর এরকম বান্ধবী ইত্যাদি আছে। বিশাল ভারদ্বাজ ওটাকে কনভিন্সিং বানিয়ে দিয়েছিল। ধরে নিচ্ছি অর্পণ ঘোষালকে দেখতে সত্যি হ্যান্ডসাম, কিন্তু আগেন ওই যে সোশ্যাল স্ট্যাটাসটার যে ডিফারেন্সটা করে দিচ্ছে, ক্যারেক্টার দুটো একই ব্যাকড্রপ থেকে বিলং করে না, ও কিন্তু ডাক্তার নয়, অর্পণের ক্যারেক্টারটাকে কি দেখাচ্ছে, যে একটা কম্পাউন্ডার, একটা গ্রামের ছেলে, হয়তো গ্রামের চারটে মেয়ে ওর দেখে ইমপ্রেস হতে পারে, ওর বডি দেখে, ওর কায়দা কানুন দেখে, কিন্তু একটা শহর থেকে একটা ডাক্তার মেয়ে এসছে, সে কখনোই এরকম এই কটা দিনের মধ্যে ওর এ থেকে ইমপ্রেস হয়ে যাবে না। অথই ওর থেকে দেখতে খারাপ হলেও একটা মানে আপনাকে তো সোশ্যাল স্ট্রাটাটা ফেব্রিকটা বুঝতে হবে, যে এই একটা বড় ডাক্তারের পয়সাওয়ালা বাড়ি থেকে অথয়ের শিক্ষা, অথয়ের এই জিনিসটা, সততা, এইগুলো দেখে ইমপ্রেস হয়ে এসছে, ঠিক আছে। তো অথইকে তো নিজের ওপর বিশ্বাস করতে হবে যে একটা কম্পাউন্ডারের প্রতি এই লোকটার মানে এই মেয়েটার ভালোবাসা মানে আমার স্ত্রীর ভালোবাসা হবে না, ওটা কোনোদিনও বিলিভেবল করতে পারে, এবং যদি সেটা করতে চাইতো তাহলে সেটাকে আরো ভাবে বেক করতে হতো, সেটাকে আরো ভাবে এস্টাবলিশ করতে হতো, নাহলে এটা কিন্তু কোনোদিনও হয় না। মানে ক্লাসের ডিফারেন্সের জন্য আগের যে জিনিসটা নিয়ে গল্পটা কমেন্ট্রি করতে চাইছে, সেইটার জন্যই এই ইকুয়েশনটা স্ট্যান্ড আউট করে না। কারণ এবং অর্পণের ক্যারেক্টারটাকে যেভাবে ওরা প্লেস করেছে গল্পের মধ্যে, যেভাবে তার হাব ভাব বিহেভিয়ার, তাতে কিভাবে দিয়া ইমপ্রেস হয়ে যাচ্ছে, কারণ দিয়া এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তার এরকম জিনিসে ইমপ্রেস হয়ে যাওয়ার কথা নয়, মানে অ্যাটলিস্ট অথই এটা বিশ্বাসই করবে না, এটা সম্ভবই নয়। তৃতীয় জিনিসটা যেটা আমার খুবই মানে মনে হয়েছে যে অথই ছবিটা করতে পারেনি, সেটা হচ্ছে, যেটা তো একটা ট্র্যাজেডি, আপনার লাস্টে দুঃখ হবে যে একটা লোক সন্দেহ করে নিজের স্ত্রীকে মেরে ফেললো, তারপরে সেটা যখন সে বুঝতে পারলো গিল্টে, সে নিজে আত্মহত্যা করলো, ইটস আ ট্র্যাজেডি। তাই এই ট্র্যাজেডিটা ফিল করবেন আপনি, দুঃখটা তখনই ফিল করবেন যখন আপনি এই প্রেমটাকে বিল্ড আপ দেবেন, যে এদের মধ্যে একটা প্রেম ছিল এক সময় খুব ভালো, কিন্তু এই যে জিনিসটা যখনই এই কানে বিষ ঢোকাতে শুরু করছে, তখন এই প্রেমটাও এটা সামনে টিকতে পারছে না। মানে প্রেমটা তো একটা পজিটিভ জিনিস এবং এইটা একটা নেগেটিভ জিনিস, এই যে কানের মধ্যে বিষ ঢালছে, তো সেইটা কিন্তু ওটাকে নালিফাই করে দিচ্ছে, ওই প্রেমটা তখন আর ওর চোখে পড়ছেই না। এই যে ব্যাপারটা, এটার জন্য প্রেমটাকে দেখানো উচিত ছিল। এবার আপনারা ওমকারা ছবিটা তুলে দেখুন, প্রথমে এই যে ডলি জেলে আসে, এসে নাসিরুদ্দিন শাহকে পুরো বলে কারিনা কাপুর যে আমি কিভাবে ওমকারার প্রেমে পড়েছিলাম, সেখানে একটা গান রয়েছে যেখানে ওদের সম্পর্কটা কিভাবে ওদের মধ্যে প্রেম হয়েছিল একটা এস্টাবলিশ করে, ন্যানা ঠাক লেঙ্গে বলে গানটা ছিল। তারপরে আমরা ও সাথী রে বলে একটা গান আছে বিশাল ভারদ্বাজের নিজের গলায়, সেখানে আমরা দেখতে পারি ওদের মধ্যে কেমিস্ট্রি কিরকম। তারপরে ওইদিকে যখন বিড়ি জেলাইলে গানটা হচ্ছিল, তার প্যারালালি অজয় দেবগন এবং কারিনা কাপুরের মধ্যে আমরা একটা ইন্টিমেট সিন দেখতে পাই। তো এরকম ভাবে বিভিন্ন সিনের মাধ্যমে কিন্তু অজয় দেবগন এবং কারিনা কাপুরের মধ্যে যে প্রেমটা, সেটাকে কিন্তু এস্টাবলিশ করা হয়েছে। ওই প্রেমটাকে এস্টাবলিশ করা হয়েছে বলে যখন থেকে অজয় দেবগন সন্দেহ করতে শুরু করে কারিনা কাপুরের উপর, এবং কারিনা কাপুর নিজের ইনোসেন্সটা কিছুতেই প্রুভ করতে পারছে না, তো
তো তখন থেকে ওই কনফ্লিক্টটা আমরা ফিল করতে পারছি। কারিনা কাপুর যখন কাঁধ যে হাওয়াও করে এবং বলছে ইয়ে তো ও ওমকারা হেই নেই জিসকে সাথ मैं चली आई थी, তখন উই আর ফিলিং ফর দ্যাট। এবং লাস্টে যখন ওকে মেরেও দিচ্ছে এবং তারপরে যখন নিজে জানছে গিল্টটা হচ্ছে, তখন আমরা উই আর ফিলিং ফর দোজ ক্যারেক্টার, যেদের সাথে খুব খারাপ করেছে লাংড়া তিয়াগি। কিন্তু এখানে এই ডেসডিমোনার সাথে অথয়ের যে প্রেমটা, মানে ডেসডিমোনা দিয়ার সাথে অথয়ের যে প্রেমটা, সেটা এস্টাবলিশ হয়নি একটা গানে, সেটা এস্টাবলিশ হয়নি। বাকি কোনো সিনে কিন্তু তাদের মধ্যে কোনো রোমান্টিক মোমেন্টস ইত্যাদি কিছু নেই। এবার তার মানে কি হচ্ছে যে আমি যদি টেক্সটটা জানি তবেই আমি ছবিটার মধ্যে বুঝতে পারবো যে হ্যাঁ এদের মধ্যে একটা কিছু হবে, কিন্তু আমাকে ছবির মধ্যে স্ক্রিন প্লের মধ্যে ওদের মধ্যে প্রেম ইত্যাদিগুলোকে এস্টাবলিশ করে দেওয়া হচ্ছে না। তাহলে হাউ আই উইল ফিল দ্য ইমোশন অ্যাট দ্য ট্র্যাজেডি অ্যাট দ্য এন্ড, সেটা আমার মনে হচ্ছে একটা প্রবলেম। আমার মনে হয়েছে যে দিয়া মোনাকে ওই মিলিউর মধ্যেই একটা ক্যারেক্টার বেস করে রাখতে পারতো, তাহলে এই রড্রিগোর সাথে, মানে রড্রিগোর ওর প্রতি ভালোবাসা সেটা এস্টাবলিশ হয়ে যেত। ওর অর্পণের সাথে এই যে ইকুয়েশনটা যেটার জন্য অথই সন্দেহ করছে, সেটাও একটা বিলিভেবল জায়গায় যেতে পারতো, সেটাও কিন্তু হয়নি। মানে এখানে দিয়াকে যে মুহূর্তে কলকাতা থেকে নিয়ে বাইরে থেকে নিয়ে এসছে এবং ওরকম একটা হাই প্রোফাইল দিয়ে দিয়েছে, তখনই আর কি ওটা মুশকিল হচ্ছে যে ওদের সোশ্যাল স্ট্যাটাগুলো ইকুয়াল নয়, সেটা একটা প্রবলেম। এবার আমরা চলে আসবো হচ্ছে দুটো ইম্পর্টেন্ট ক্যারেক্টার, মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার, মানে প্রোটাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট, যেটা হচ্ছে ইয়াগো এবং ওথেলো। মানে আমাদের ওথেলো হচ্ছে প্রোটাগনিস্ট, ইয়াগো হচ্ছে অ্যান্টাগনিস্ট, এখানে হচ্ছে অথই এবং গোগো। এবার এখানে একটা জিনিস দেখুন, এই যে পাওয়ার ডাইনামিক্সটাকে শিফট করে দিয়েছে, এই জিনিসটা আমি মানে অর্ণব মুখোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য একটা ইন্টারভিউ করেছিলেন ফিল্ম কোম্পানির লোকেরা, আপনাকে চাইলে গিয়ে চেক আউট করতে পারেন। আমি এই প্রশ্নটা করছিলাম যে কেন এই মানে পাওয়ার ডাইনামিক্সটাকে শিফট করে দেওয়া হয়েছে। আপনারা যদি মেইন গল্পটা পড়েন বা ওমকারাতেও যদি দেখেন, অজয় দেবগন ইজ মোর পাওয়ারফুল, সাইফ আলী খান ওর থেকে লেস পাওয়ারফুল। ওর পক্ষে পসিবল নয় ওকে মানে ফিজিক্যালি বা কোনোভাবে ওকে ডিফিট করা। তাই জন্য ওর কাছে এটাই ওয়ে আউট যে আমি এই লোকটার জীবনটাকে, পার্সোনাল লাইফটাকে নষ্ট করে দেবো। আর আমার কাছে কোনো ওয়ে আউট নেই, কোন মোটিভের মধ্যে আমি পরে আসছি, সেটা একটা আলাদা টোটাল ডিসকাশন। কিন্তু এখানে যখনই এই যে গোগো বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে, সে বড়লোক বাড়ি থেকে বিলং করে, আপার কাছ থেকে বিলং করে, তার কাছে সব আছে, এটা আপনি করে দিচ্ছেন এই রোল রিভার্সালটা। তো তাহলে এটা আমি টিজার সময় বলেছিলাম যে কেন ও এই লোকটার জীবন নষ্ট করতে চাইছে, তাহলে তাকে মোটিভেশন দিতে হবে। যখনই আপনি তাকে বেশি পাওয়ারফুল বানিয়ে দেন, এই পাওয়ারফুল এর কাছে সব আছে, তারপরেও এই একটা অথইকে সে পছন্দ করছে না, তাহলে ইউ নিড এ স্ট্রং মোটিভ। এবার আপনারা যদি শেক্সপিয়ারের এটা ওথেলোর ব্যাপারে একটু পরে দেখবেন, তার সবচেয়ে বিগেস্ট ক্রিটিসিজম এই ইয়াগোর ক্যারেক্টারটাকে নিয়ে। ইয়াগো এমনি অ্যাপ্রিসিয়েটেডও হয়েছে, কিন্তু মানে ইয়াগোকে সবচেয়ে বেশি ক্রিটিসিজম ফেস করতে হচ্ছে যে ইয়াগোর কোনো মোটিভ নেই। মানে শেক্সপিয়ার নাকি ইয়াগোর কোনো এক্স্যাক্টলি মোটিভই রাখেনি, এটা নিয়ে প্রচুর মানে অ্যান্টাগনিস্ট উইদাউট আ মোটিভ, এরকম একটা ব্যাপার, এটা নিয়ে প্রচুর ক্রিটিসিজম হয়েছে, প্রচুর পেপার লেখা হয়েছে। এবং শেক্সপিয়ারের আরও একটা গল্প আছে মাচ আডো অ্যাবাউট নাথিং, সেটাতেও একটা ডন জন বলে ক্যারেক্টার আছে, তারও কোনো মোটিভ নেই, এরকম একটা ক্রিটিসিজম হয়। তো ইয়াগোকে সেটার সাথে কম্পেয়ার করা হয় আর কি। তো ওখানে ইয়াগোর অনেকগুলো মাল্টিপল কারণ কিন্তু শেক্সপিয়ার বিভিন্ন জায়গায় রেখেছে, কোনোটাই ক্লিয়ার নয় পুরোপুরি। যেরকম প্রথম হচ্ছে যে ওকে ওই পোস্টটা দেয়নি, সেটা দিয়ে দিয়েছিল হচ্ছে ক্যাসিওকে। ওর মনে হয় যে আমার মিলিটারি এক্সপিরিয়েন্স বেশি, ক্যাসিওকে কেন দিয়ে দিলে। এটা দেখবেন ওমকারাতে এটাই ছিল ট্রিগার পয়েন্ট, যে ওকে বাহুবলী বানিয়ে দিয়েছিল, কেসু ফিরঙ্গিকে, লাংড়া তিয়াগিকে বানায়নি, সেটা ওর ট্রিগার পয়েন্ট ছিল। আরেকটা জিনিস যেটা বিশাল ভারদ্বাজ ইউজ করেনি, বাট ওটাও ছিল, যেটা এরা এখানে রেখেছে। কিন্তু একটা টাইমের পরে ইয়াগো ভাবে যে ওথেলোর সাথে আমার যে স্ত্রী এমিলিয়া, তার কোথাও গিয়ে একটা ফিজিক্যাল রিলেশনশিপ চলছে, ক্যাসিওর সাথেও চলছে, এটাও ভাবে। কিন্তু বিভিন্ন টাইমে দেখবেন একটা জায়গা আছে, আমার এখন একটা মনে নেই, বাট অ্যাক্ট 3 মোস্ট প্রবাবলি ওখানে এটা এস্টাবলিশ করা আছে, যেটা এখানে একটা ডায়লগে রেখেছে যে অনির্বাণ ভট্টাচার্য বলছে, যে এমিলিয়া প্লে করছে তাকে বলছে যে তুই তো অথই, আমি যখন এখানে ছিলাম না অথইর সাথে তুই মানে ইউ আর ফিজিক্যালি ইনভলভড, এই জিনিসটা বলে। তো এটা কিন্তু ওখান থেকেই নেওয়া হয়েছে। ও একটা টাইমে কিন্তু ভাবে, এবং মানে শেক্সপিয়ারের প্লেতে এটা আছে যে ও কিন্তু এটা মানে এটা যে রিউমার যে ছড়াচ্ছে যে ওথেলোর সাথে এমিলিয়ার একটা সম্পর্ক হতে পারে, ও এটা কিন্তু মানে আর খুঁজে দেখবে না, ভেরিফাই করে দেখবে না, ওই রিউমারটাকে বিশ্বাস করেই এগোবে। এবং আরও একটা পয়েন্ট আমরা বুঝতে পারি যে যেহেতু এই মুর বলে ওকে দেখবেন অ্যাকচুয়াল গল্পের মধ্যে মুর বলে আর কি ওকে বলে আর কি, ইয়াগো আর কি ওথেলোর ব্যাপারে বলে। তো মুর কথাটা কিন্তু খুব ডেরোগেটরি টার্ম ছিল ওদের মধ্যে, হচ্ছে ও একটা রেসিজমের অ্যাঙ্গেল ছিল। ইয়াগো মনে করে যে আমি সুপিরিয়ার, এর কেন জীবনে এত একটা সুন্দরী মহিলা ইত্যাদি থাকবে। তো ওখান থেকে একটা অটোমেটিক জেলাসি চলে আসছে। যে ওমকারার যে ক্যারেক্টারটা মানে যে অজয় দেবগন, তাকে আধা বামান বলছিল, যেটা কিন্তু একদম প্রথম সিনে ও দীপক দোবরিয়ালকে বলে সাইফ আলী খান। ওটা ডাইরেক্টলি পুরোভাবে এস্টাবলিশ করেনি, কিন্তু ওখানে সাইফ আলী খান পরিষ্কার বলছিল যে আধা বামান তেরি বিবি কো ভাগাকে লেকে যা রা, যে ওর মা মানে ও বাবা ব্রাহ্মণ ছিল কিন্তু মা আর কি উঁচু কাস্টের নয়। সেটা কিন্তু ওমকারাতেও হালকাভাবে কিন্তু রয়েছে, ডায়লগসে আছে। এবং অজয় দেবগন কারিনা কাপুরকে এক জায়গায় নিজের মায়ের ব্যাপারে বলে যে আমার বাবার সাথে আমার মায়ের এই প্রেম হয়ে গেছিলো, এই হয়ে গেছিলো, সে লোয়ার কাস্ট থেকে বিলং করতো। এবং সেটাও একটা কারণ ইয়াগোর, যে ও মানে এটা বিলিভই করে না যে আমি আপার কাস্টের হয়ে আমার জীবনটা এত সুন্দর নয়, আমার কাছে পাওয়ার নেই, আমার কাছে একটা সুন্দর বউ নেই, ওথেলোর কাছে কি করে, মানে ওমকারার কাছে কি করে আছে। তো এই মাল্টিপল রিজনস হতে পারে। এবার এখানে
আপনি এক তো করেছে গোগোকে বেশি পাওয়ারফুল বানিয়ে দিয়েছে অথয়ের থেকে, তারপরে হচ্ছে তাকে এই তার মোটিভেশনটা পুরোপুরি ক্লিয়ার করেনি। একটা ক্লিয়ার মোটিভ দরকার ছিল। পোস্ট দেওয়ার কোনো ব্যাপার নেই যে লেফটেন্যান্ট বানাবে বা বাহুবলী বানাবে, যেটা ওমকারাতে ছিল, সেটা এখানে কোনো ব্যাপার নেই। তাহলে কি কারণ হতে পারে? এই যে ছোটবেলা থেকে মানে মানুষ হয়েছে ওর বাড়িতে, অথইও ওর বাড়িতে মানুষ হয়েছে, যদি ওর মায়ের ভালোবাসাটা পুরোই নিয়ে নিত অথই, যে মা ছোটবেলা থেকেই অথইকেই বেশি ভালোবেসেছে, গোগোকে ভালোবাসেনি, সেটা যদি হতো, বা বাবার ভালোবাসা নিয়ে নিয়েছে, কিছু একটা করতে হবে। তো সেই জিনিসটা কিন্তু ভালো করে এস্টাবলিশ করেনি। বা ওই দিয়াকে প্রচন্ড পাগলের মতো ভালোবাসতো, কিন্তু সেটা অথই মানে দিয়া অথইকে পছন্দ করেছে। এই জিনিসগুলো কোনোটাই কিন্তু ভালো করে ক্লিয়ারলি এস্টাবলিশ করেনি। মানে শেক্সপিয়ারের অ্যাকচুয়াল টেক্সটেও মোটিভলেস বলা হচ্ছে, ক্রিটিসাইজ করা হচ্ছে। বিশাল ভারদ্বাজ একটা পার্টিকুলার মোটিভকে হাইলাইট করেছিল, যে পোস্টিং এর ব্যাপারটা, বাকি দুটোকে আন্ডার প্লে করেছিল। মানে একটা তো ছিলই না, মানে ওই যে সেক্সুয়াল রিলেশনের ব্যাপারটা ছিল না ওমকারাতে। কিন্তু এখানে কোনোটাই ক্লিয়ার নয় এক্স্যাক্টলি যে কেন গোগো এরকম সাইকোটিক হয়ে গেছে, কেন এটা করছে, কি জন্য করছে, তার রাগটা কিসের জন্য। আচ্ছা, ও কি লোয়ার কাস্টের লোকেদের হেট করে? তাহলে সেটাও তো এস্টাবলিশ করতে হবে কোথাও, সেটা কিন্তু কোথাও নেই। ঠিক আছে, এই ব্যাপারটা। এবার আরো একটা প্রবলেম হয়েছে কি, যেখানে দেখবেন গোগোর স্ক্রিন টাইম বেশি, গোগোকে পাওয়ারফুল বানিয়েছে, তাকে স্ক্রিন টাইমও বেশি দিচ্ছে, কিন্তু গল্পের নাম হচ্ছে অথই, ছবির নাম হচ্ছে অথই। এবার যার মলার চরিত্র হয় তার কিন্তু স্পেস, মানে তার পার্সপেক্টিভ দিয়ে গল্পটা আনফোল্ড করা উচিত। আর না হলে যদি এ প্রোটাগনিস্ট, এই অ্যান্টাগনিস্ট, আমি গল্পটা নিউট্রাল পার্সপেক্টিভ দিয়ে আনফোল্ড করবো। যদি নিউট্রাল পার্সপেক্টিভ দিয়ে হতো, দের ইজ নো প্রবলেম। কিন্তু আপনি কি করছেন, ছবির নাম দিয়েছেন অথই, অথচ এখানে গল্পটা আনফোল্ড হচ্ছে, আমরা পুরো গল্পটা দেখতে পাচ্ছি হচ্ছে গোগোর পার্সপেক্টিভ দিয়ে। এবার হিউম্যান সাইকোলজি যদি আপনি ভেবে দেখেন, প্রতিটা মানুষ যে অ্যান্টাগনিস্ট হবে, সে নিজের অ্যাকশনসগুলো কিন্তু জাস্টিফাই করতে করতে যাবে। ঠিক আছে, সে যতই মানে খারাপ কাজ করুক, সে সেটাকে জাস্টিফাই করবে। প্রতিটা মানুষ নিজের চোখে নিজে হিরোই থাকে। তাই জন্য দেখবেন যখন অ্যান্টাগনিস্টদেরকে প্রোটাগনিস্ট বানিয়ে ছবি হয়েছে, মানিরত্নম তো বারবার করেছে, রাবণ যখন হয়েছে, রাবণ ছবিটাতে, রাবণ যাই বলুন, একই সাইমেন্টেনিয়াসলি বেরিয়েছিল, ওখানে কিন্তু অভিষেক বচ্চন হিরো। ওখানে মানে এমনিতে আপনি যদি রামায়ণ দেখেন, আপনার মনে হবে রাবণ ভিলেন, খারাপ কাজ করেছে, সীতাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। ওখানে দেখাচ্ছে কি ও কিডন্যাপ করেছে, তার একটা কারণ আছে, ওর বোনের সাথে ইনজাস্টিস হয়েছিল, এবং ও যে কিডন্যাপ করে নিয়ে গেছে, ওখানে কি ওকে টাচ অব্দি করেনি, সেই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে দেখেছিল। ওখানে কিন্তু রাবণ, মানে যেহেতু রাবণের পার্সপেক্টিভ দিয়ে গল্পটা আনফোল্ড হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে সে যে কাজগুলো করেছে, যেটাকে আমরা এমনি সচরাচর খারাপ নজরে দেখে আসি, সে কিন্তু সেটা তার কাছে তার জাস্টিফিকেশন আছে, এবং সেই ছবির মধ্যে সেই হিরো হয়ে যায় তখন। বা কর্ণকে নিয়ে সে করেছিল, রজনীকান্তকে নিয়ে থালাপতি ছবিটা, সেখানে কর্ণ প্রোটাগনিস্ট। কর্ণর কাছে ইকুয়ালি কারণ রয়েছে যে সে কেন তাকে দ্রৌপদীর কাছে মানে অপমানিত হতে হয়েছিল, তাকে ওর মানে পাণ্ডবরা বারবার অপমানিত করতো। সে তার একটা বন্ধু হয়েছিল, যে বন্ধুটা তাকে প্রচন্ড ভালোবাসতো, সেই বন্ধুটা তাকে একটা স্বীকৃতি দিয়েছিল, তাই জন্য সেই বন্ধুর প্রতি সে লয়াল। পার্সপেক্টিভে যখন আমরা ভাবি, তখন আমরা আমাদের মনে পাণ্ডবরা প্রোটাগনিস্ট, এরা খলনায়ক। কিন্তু আমাদের যখনই গল্পটা কর্ণর পার্সপেক্টিভ দিয়ে আমরা দেখতে পাচ্ছি থালাপাতিতে, তখন মনে হচ্ছে তার কাছে 10টা রিজন আছে দুর্যোধনের সাথে থাকার, তার অ্যাকশনসগুলো জাস্টিফাইড কোথাও গিয়ে, সেই হিরো আমাদের। এবার যদি একটা দুর্যোধনের পার্সপেক্টিভ দিয়েও যদি কিছু হয়, তাহলে দুর্যোধনের কাছে ইকুয়ালি কারণ থাকা উচিত, এবং সেই গল্পের প্রোটাগনিস্ট হয়ে যাবে তখন, যদি তার চোখ দিয়ে মহাভারতটা আনফোল্ড হয়। কারণ সে তো নিজের অ্যাকশনসগুলোকে জাস্টিফাই করবে, তার কাছে এটা বড় কারণ আছে দ্রৌপদীকে অপমান করার। যে ইন্দ্রপ্রস্থতে সে যখন জলের মধ্যে পড়ে গেছিল, দ্রৌপদী হেসে বলেছিল অন্ধর ছেলে অন্ধ, এই কথাটা বলেছিল, এটা তার কাছে অপমান। তো সে তো জাস্টিফাই করবে যে আমি দ্রৌপদীর উপর অত্যাচার বা অপমান এই কারণে করেছি, কারণ ও আমাকে এই জিনিসটা করেছিল। তো এটা একটা কারণ হয়ে যাচ্ছে। তো সেইগুলো তো দিতে হবে। যখনই আপনি যার চোখ দিয়ে গল্পটাকে বলছেন, তখন সে আপনার প্রোটাগনিস্ট হয়ে যাবে। তাহলে এই ছবিটার নাম অথই না গোগো হওয়া উচিত ছিল, এবং তাহলে গোগোর পার্সপেক্টিভ দিয়ে গল্পটা আনফোল্ড করা উচিত। গোগো শুড বি দ্য প্রোটাগনিস্ট, যে ইয়াগো আমাদের প্রোটাগনিস্ট হয়ে গেছে, এবং তার কাছে একটা কারণ আছে, যে এই যে অথই, এ যেহেতু শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব, তাই জন্য রিজার্ভেশনের জন্য সে ডাক্তারি সিট পেয়ে গেছে, এ ট্যালেন্ট থাকা সত্ত্বেও পায়নি। এবং বারবার এই জিনিসটা লাইফে সে বারবার মাল্টিপল টাইম ফেস করে এসছে, যে অথই তার মানে যেটা সে ডিজার্ভিং ছিল সেটা কেড়ে নিয়েছে। তাই জন্য ওর কাছে সবকিছু থাকা সত্ত্বেও, হাই কাস্ট হাই সবকিছু থাকা সত্ত্বেও ও পায়নি। তাই জন্য ওর একটা রাগ জন্মেছে ওর প্রতি। ওর অ্যাকশনটা ওর নিজের চোখে জাস্টিফাই হতো, এবং আমাদের দর্শকদের চোখেও জাস্টিফাই হতো। তো আমি এই জিনিসটা মানে আমি বুঝতে পারলাম না, যে আপনি ভিলেনকে বেশি, অ্যান্টাগনিস্টকে বেশি পাওয়ারফুল বানালেন, সে হচ্ছে আমাদের ন্যারেটার, তার চোখ দিয়ে গল্প দেখছি, অথচ সে আবার প্রোটাগনিস্টও হচ্ছে না। মানে আমি এই জিনিসটা বুঝতে পারছি, তার অ্যাকশনে কোনো জাস্টিফিকেশন নেই গোটা ন্যারেটিভ জুড়ে। এই ব্যাপারগুলো আমার কাছে ক্লিয়ার হয়নি স্ক্রিন প্লেতে, যে তাহলে এটা কিরকম হচ্ছে, তাহলে কি এটা কোনো এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ হতেই পারে ডিরেক্টরের, বাট আমার কাছে এই জিনিসগুলো ক্লিয়ার হয়নি একেবারে। আরেকটা সিনেমার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে শো ডোন্ট টেল। এবার এখানে এই যে অথয়ের মধ্যে যে একটা এরকম সাইড আছে, যে তাকে যদি তুমি ট্রিগার করে দিতে পারো সে খুব ভালো, কিন্তু তাকে যদি তুমি একবার ট্রিগার করে দিতে পারো, সে কিন্তু একটা পশু হয়ে যেতে পারে। দেখবেন একটা জায়গায় অনির্বাণ ভট্টাচার্য ডায়লগ দেয়, এবার ও একদম আর মানুষ নেই, ও একদম পশু হয়ে গেছে, এই রূপটা ওর কেউ যায় না, এবার সেটাও সবাইকে দেখাবে, এরকম একটা ডায়লগ আছে।
আমি এক্স্যাক্ট বলতে পারছি না, বাট এই টাইপের ডায়লগ আছে। এবার তার মানে কি, আপনাকে এস্টাবলিশ করতে হবে যে ও রেগে গেলে একটা টাইমে কিন্তু এরকম হয়ে যায়, হিংস্র হয়ে যায়। যদি রেগে যায় বা ওকে কেউ ভুল বুঝিয়ে দিতে পারে, কান ভাঙানি, ওর মানে ওটা ওর উপর ওর কন্ট্রোল নেই। একটা জায়গায় ডায়লগে ওরা বলেও যে ও কলেজে যখন ছিল একটা প্রফেসরকে মেরেছিল, এরকম মাথা ব্যথা ফাটিয়ে দিয়েছিল, এরকম বলে, কিন্তু সেটা ভিজুয়ালি আমরা দেখতে পাই না। ওর ভিজুয়ালি যখনই দেখতে পাচ্ছেন, ওটা একটা ইনফরমেশন হিসেবে আসছে যে এই লোকটা রেগে গেলে ওরকম হয়ে যেতে পারে, যে একটা লোকের খুন করে দিতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা সেটা কোথাও দেখতে পাচ্ছি না, মানে প্রসেসে মানে স্ক্রিন প্লের মধ্যে জিনিসটা ভিজুয়ালি এস্টাবলিশ হচ্ছে, সবই মুখে মুখে বলে দেওয়া হচ্ছে। এবার আরো একটা জিনিস হচ্ছে, যেটা আমি দেখবেন রিভিউর মধ্যেও বলেছিলাম, যে কি হয় যে একটা ক্যারেক্টার, তাকে আপনি কি রকমের ব্যাকড্রপ দিলেন, কোথা থেকে সে আসছে, কি কাজ করছে, তার ওপর ছবির মধ্যে যে কাজ কর্মটা সে করবে, অ্যাকশনস গুলো নেবে, সেটার উপর ডিপেন্ড করে আর কি। আপনি দেখুন এই যে হেদার, এখানে কি হচ্ছে, বাবার বদলা নিতে একটা ছেলে এসছে। এবার হেদার কি জামিয়া ইসলামিয়াতে পড়ছিল, আপনি যদি দেখেন শাহিদ কাপুরের ক্যারেক্টারটা, সেখানে পোয়েট্রি নিয়েছে, পিএইচডি করছে, সে এসছে হাতে বন্দুক তুলে নিয়েছে। কি করে পসিবল হচ্ছে এটা? তার তো মানে সচরাচর একটা স্টুডেন্টের পক্ষে পসিবল নয় সেটা করা, কিন্তু তার জন্য কি হচ্ছে, কাশ্মীরের ব্যাকড্রপ দিয়েছে। এই গল্পটা, হেদারের হ্যামলেটের গল্পটা অন্য কোনো ব্যাকড্রপে হয়তো পসিবল হতো না। ওই জন্য বিশাল ভারদ্বাজ যেখানে একটা ইন্টারভিউতে বলেও, আমি মানে হেদার ছবিটা প্রথমে মানে হ্যামলেটটা অ্যাডাপ্ট করতে চেয়েছিলাম এসপিওনাজ একটা ব্যাকড্রপে, যেখানে অলরেডি খুন যখন চলছে এরকম একটা ব্যাকড্রপে করতে চেয়েছিলাম, সেখানে আমি করতাম আর কি। আর তারপরে আমাকে গুলজার সাহেব বললো যে না, এসেন্সটা ধরা যাচ্ছে না, তখন আমি কাশ্মীরের ব্যাকড্রপে শিফট করি। এটা কিন্তু একটা দিল্লির মধ্যে এই গল্পটা মানে বিলিভেবল হতো না, বা পাঞ্জাবের মধ্যে বিলিভেবল হতো না, কিছুতেই করা যেতে পারতো না। পাঞ্জাবে তবু হতো, কারণ ওখানে 80s যদি বেস করাতো তাহলে হতে পারতো। ওই মার্চিজের যে ব্যাকড্রপটা আমরা খালিস্তানি ব্যাকড্রপটা দেখেছিলাম, সেটাকে রাখলে তবে হতো, বাট একটা দিল্লির মধ্যে, একটা এর মধ্যে এটা কখনোই হতো না। তো আপনাকে ওই ব্যাকড্রপটাকে এমনভাবে সেট করতে হবে যাতে ক্যারেক্টারগুলো জাস্টিফাই হয়ে যায়। আমরা দেখতে পাই প্রচুর এরকম স্টুডেন্টরা আছে যারা গিয়ে মিলিটেন্ট হয়েছে, এই জিনিসটা অ্যাকচুয়ালিতে হয়েছে। এবার যখনই মানে কাশ্মীরে ব্যাকড্রপে সেট করছে, তখনই হচ্ছে কি যে ওর যে কাজটাও করতে যাচ্ছে, ওর অ্যাকশনটা নিতে যাচ্ছে সামনে, সেটা জাস্টিফাই হয়ে যাচ্ছে যে একটা স্টুডেন্ট মিলিটেন্ট হয়েছে অ্যাকচুয়ালিতে, এবং তার একটা প্রসেস আছে। ও কিন্তু প্রথম দিনকেই এসে হয়ে যায় না, ও কিন্তু ওদের সাথে গিয়ে, এবং ও সিনেমা শেষেও অ্যাকচুয়ালি হয় না মিলিটেন্ট। ও বলছিল আমি ট্রেনিং নিতে যাবো, বদলা নেবো বলে পাকিস্তান যাবো, দেখবেন ইরফান খানের সাথে কথাবার্তা বলে, তো সেই জিনিসটা কিন্তু দেখিয়েছিল ওখানে, এবং সেটাকে জাস্টিফাইও করেনি, কারণ ওখানে দেখবেন ডায়লগ ছিল কুলভূষণ কারবান্দার, জব তক হাম আপনি ইন্তকাম সে আজাদ নেই হতে কোই ভি আজাদি হমে আজাদ নেই কর सकती। তো ওটাকে কিন্তু জাস্টিফাইও করে না, যে মিলিটেন্ট যে জিনিসটা হচ্ছে সেটাকেও জাস্টিফাই হয় না, সিচুয়েশনটাকে জাস্ট দেখায়। অনেকে হেদারকে এবার প্রোপাগান্ডা ছবিও বলে, এনিওয়ে আমি সেসব ডিসকাশন এটার মধ্যে, এই ভিডিওটার মধ্যে যাচ্ছি না। বা যখন আমরা দেখতে পাচ্ছি যে মকবুলে যে আন্ডারওয়ার্ল্ডের ব্যাকড্রপটা, সেখানে একটা ডনকে তার যে আন্ডারে যে কাজ করে সে মারে পাওয়ার ডাইনামিক্সের জন্য, সিংহাসনের জন্য, তাই জন্য ওটা বিলিভেবল হয়ে যায় যে কিং ডাঙ্কানকে মারছে ম্যাকবেথ, ওটা বিলিভেবল হয়ে যায় আর কি। মানে ক্যারেক্টারটা কি করছে এই সিনেমা ওয়ার্ল্ডটার মধ্যে, কি এক্স্যাক্টলি করছে, তার প্রফেশন কি, তার ব্যাকগ্রাউন্ড কি, গল্পটা কোন ব্যাকড্রপে চলছে, সেটা খুব ইম্পর্টেন্ট, তবেই তার অ্যাকশনসগুলো জাস্টিফাই হবে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি অথই আর গোগো দুজনেই ডাক্তার। এবার ডাক্তার কি পার্সোনাল লাইফে রেগে যাবে না? কবির সিংই তো হয়েছে। কিন্তু কবির সিং যে হয়েছে, কবির সিংয়ে দেখবেন, কবির সিং বা অর্জুন রেড্ডিতে ওটা এস্টাবলিশ করে দিয়েছে যে পার্সোনাল লাইফে এরকম রাগী, এটা প্রথম থেকে এস্টাবলিশ করা আছে। যেটা আমি একটু আগে বলছিলাম না, যে ভিজুয়ালি আমাদেরকে যদি দেখিয়ে দিত যে অথই এটা পারে, হি ইজ কেপেবল অফ বিং আ ভাইলেন্ট পার্সন, ওটা মুখে না বলে যদি দেখিয়ে দিত, তাহলে আমরা এই কোয়েশ্চেনটা করতাম না। কিন্তু এই যে অথই একটা টাইমের পর নিজের বউকে মেরে দিতে পারে হাতে, এটার জন্য তার ওই পশু সাইডটার একবার ঝলকটা দিয়ে আসা উচিত ছিল, একটা প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে এই যে লোকটা যে ডাক্তার, ঠিক আছে, ডাক্তার হওয়ার জন্য কি হচ্ছে যে এই পুরো গ্রামটা, মানে অ্যাকচুয়ালি আপনারা যদি ওমকারাতে দেখেন যে ওমকারাকে সবাই ওখানে একদম ভগবান ভাবছে। কেন? কারণ ও হচ্ছে নাসিরুদ্দিন শাহ, যে একজন বড় পলিটিশিয়ান, তার রাইট হ্যান্ড। তার কাজটা তাকে দিয়েছে, যে প্রফেশনটা দিয়েছে ছবির মধ্যে, সেটার জন্য তার অ্যাকশনসগুলো জাস্টিফাইড হচ্ছে। সেই কারণের জন্যই সে এত কিছু করতে পারছে, এতটা পাওয়ারফুল, এবং সেই কারণের জন্য সে পোস্ট দিচ্ছে, তার জন্য তার উপর আর কি আমাদের অ্যান্টাগনিস্ট লাংলাতে আগে রেগে যাচ্ছে সবকিছু। এবার এখানে যে ডাক্তার বানিয়েছে, তাহলে গ্রামের লোকেদের জন্য কিছু কাজ করতে হবে, সেটাও ইনফরমেশন হিসেবে আসছে, যে আমি একটা ক্যান্সার হসপিটাল বানাবো, আমি এই করবো এই ধরনের কথাবার্তা আসছে। সেটা কিন্তু ইনফরমেশন, স্টেজে যেরকম হয় ভার্বালি বলে দেয়, আমরা ভিজুয়ালি কোথাও দেখতে পাচ্ছি না। একটা সিন ডিমান্ড করছিল যে বিয়ের রাতেও গেছে, মানে ফুলসজ্জা হবে, কিন্তু সেই সময় গ্রামের লোকেরা এসে ডাকছে, অথই উঠে গিয়ে দেখছে একটা লোক মারা যাবে, তখন তাকে বাঁচাচ্ছে, একটা প্রাণপণ চেষ্টা করে বাঁচাচ্ছে। খুব কমার্শিয়াল একটা ট্রোপ, আমরা অঞ্জন চৌধুরীর জীবন নিয়ে খেলাতে দেখেছি, আমরা বহু ছবিতে এই জিনিস দেখেছি হতে। তো সেই যদি ট্রোপটা ব্যবহার করে দিত, তাহলে কি হতো, যে এস্টাবলিশ হয়ে যেত এই গ্রামের জন্য বিশাল কিছু করে, এবং তাই জন্য গ্রামের লোকেরাকে ভালোবাসে, তাই জন্য ওই ডায়লগটা জাস্টিফাই হতো, যেটা আমার ভিনসুরা ও যে বলে। কিন্তু এই ছবিতে সেটা এস্টাবলিশই হয় না। কেন এই লোকের সবাই অথই করছে, কেন করছে? জাস্ট ডাক্তার এবং পড়াশোনায় ভালো ছিল ছোটবেলা, এইটুকু দেখিয়েছে, বাকি জিনিসটা ভার্বালি বলে দেওয়া হয়েছে, বাকি জিনিসটা আমরা কোথাও দেখতে পাইনি।
সেটা হচ্ছে বিগেস্ট প্রবলেম। গোগোর যে অ্যাকশনসগুলো আমরা দেখতে পাচ্ছি, সেও ডাক্তার, সে পার্সোনাল লাইফে এরকম হলো কি করে? আচ্ছা, এখানে একটা গ্রে শেড এরিয়াতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা আগেন একটা ম্যাচিওর জিনিস ছিল, কিন্তু সেটাকেও তারা এস্টাবলিশ করতে পারেনি। যে এখানে কিন্তু অথই ইজ অ্যাওয়্যার যে গোগোকে পছন্দ করে না, এবং অথই ইজ অ্যাওয়্যার যে ওকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি টেক্সটে ছিল না। এটা কিন্তু একটা খুব ভালো জিনিস তারা অ্যাডিশন করেছে। কিন্তু যে মানে এই ব্যাপারটা বোঝাবার চেষ্টা করেছে আমাদেরকে, যে আমরা যদি অ্যাওয়্যারও হই যে এটা ইভিল, এটা একটা ইভিল ফোর্স, কিন্তু ইভিল ফোর্স এত পাওয়ারফুল যে সেটা পজিটিভিটিকে খেয়ে নেবেই নেবে, নেগেটিভ ফোর্সটা খেয়েই নেবে। এটাই বোঝাতে চেয়েছে। যে অথই কিন্তু বুঝতে পারছে যে আমি কি হ্যালুসিনেট করছি, এ করছে, দেখুন ডায়লগ আছে, আমি কি হ্যালুসিনেট করছি, আমি কি এটা সত্যি হচ্ছে না, তুই ইচ্ছা করে আমাকে বলছিস, এটা বোঝাচ্ছিস, তারপরেও কনভিন্সড হয়ে যাচ্ছে। মানে ম্যানিপুলেট হওয়ার, মানে বুঝতে পারছে ম্যানিপুলেট করতে পারে, আমাকে পছন্দ করে না, তারপরেও ম্যানিপুলেটেড হয়ে যাচ্ছে। কিন্তু এই যে ম্যাচিওর যে একটা টেক, এটা যে ধরনের রাইটিং ডিমান্ড করে, সেই এস্টাবলিশমেন্টটা নেই কিন্তু। এবং এই ব্যাকড্রপটা একেবারে যেহেতু ট্যাঞ্জেবল নয়, এই গ্রামটা এক্স্যাক্টলি কোথায়, এবং দেখবেন গ্রামের মধ্যেও পার্টিকুলার কিছু স্পেসেসের মধ্যেই গল্পটা কনফাইন্ড। যেন একটা বাড়ির মধ্যে সেটা একটা সেট বানিয়েছে, যেটা হচ্ছে অথই আর এই দিয়ার বাড়ি, সেখানে কিছুটা গল্প হচ্ছে। মাঠের মধ্যে চলে গেলেও সেখানে একটা পার্টিকুলার জায়গাতেই গল্পটা হচ্ছে। লোকেলটাকে খেলাতে পারেনি, যেটা কিন্তু মন্দারে তারা খুব সাকসেসফুলি করেছিল। মন্দারে বিভিন্ন লোকেশনে হচ্ছে, আমরা বুঝতে পারছি গ্রাম। এবং আরও একটা জিনিস হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট ছিল। আজকে এই অথেন্টিক ফিল হয় কেন ওমকারা বা হেদার, দেখবেন হেদারে শাহিদ কাপুর যখন বলে আবুজি মজি এইভাবে কথা বলে, মানে কাশ্মীরের একটা টোন আছে, মুঝে গার জানা হয়, এরকম ভাবে টোনটাকে চেঞ্জ করে দেয়। পুরো ছবিটা হিন্দিতেই, কিন্তু হালকা হালকা জিনিস ইনকর্পোরেশন, যেটা কিন্তু ওমকারাতেও আপনারা দেখতে পাবেন, যে হাম লোক সাগে নাহি ঠাগেই খেলাবে, এরকম আরে কঠোর, এরকম দেখবেন অজয় দেবগনের ডায়লগ ছিল। মোস্টলি কিন্তু হিন্দিতেই ছবিটা, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ইউপির পুরো ভাষা নয়, কিন্তু কিছু কিছু ছোট ছোট জিনিস তারা ইনকর্পোরেট করেছে, যেটা লাগানে করেছিল আশুতোষ গোয়ারিকা। এটা মন্দারে খুব ফ্যান্টাস্টিক্যালি ওয়ার্ক করেছিল, যেটা ওরা করেছিল, ওখানকার ভাষাটা নিয়েছিল। অথইতে ওইটা দরকার ছিল, অথইতে পুরো একদম নর্মাল বাংলাতে কথা বলছে, সেটা একেবারে জমেনি। এবং আরও একটা জিনিস খুব জঘন্য লেগেছে, সেটা হচ্ছে এই আইটেম সংটাকে জোর করে ঢোকানো। আইটেম সংটা একেবারে ভালো হয়নি, গানটা ভালো হয়নি, টিউন ক্যাচি হয়নি, ওয়েল পিকচারাইজ নয়, এবং পূজা ব্যানার্জিকে একেবারে ভালো লাগেনি। এবং ওটা গানটা যে জায়গাতে আসে, যেভাবে আসে, মানে আমার দেখে মনে হয়েছিল যে ভাই যেন বিশাল ভারদ্বাজ করেছিল বিড়ি জ্বালাইলে, তাই জন্য দেখে একটা করার প্রচেষ্টা, কিন্তু খুব বাজেভাবে সেটা ফিল করেছে। তো এগুলোই আমার মনে হয়েছে। এবং ছবিটা একটা টাইমের পরে গিয়ে প্রচন্ড বেশি থিয়েট্রিক্যাল হয়ে যায়, মানে থিয়েটারের মতো ট্রিটমেন্টটা হতে শুরু করে দেয়, যেটা কিছু কিছু সিকোয়েন্সে, ড্রিম সিকোয়েন্সে ভালো লাগতে পারে, কিন্তু বারবার যদি একটা টাইমের পরে খালি ওইটাই হতে থাকে এবং পারফরমেন্সটাও ওভাবেই হতে থাকে, তাহলে কোথাও কি একটা মিডিয়াম দুটো যেহেতু আলাদা, তাই জন্য মানে দেখবেন এই নওয়াজুদ্দিন রিসেন্টলি একটা ইন্টারভিউ দিয়েছিল, সেখানে সে বলছিল লেস ইজ মোর। তো ক্যামেরার অ্যাক্টিংয়ে সবসময় লেস, তো এখানে কিন্তু কি ওরা এক্সাজারেট করে করছে, সেটা জিনিসটা বড্ড চোখে লাগছে। এবার অনেকের জন্য হয়তো ওই ফর্মটা ওয়ার্ক করতে পারে, ওই থিয়েট্রিক্যাল ফর্মটা সিনেমাতে যখন দেখছে তখন তাদের জন্য ওয়ার্ক করতে পারে। আমার পার্সোনালি ওটা ভালো লাগেনি, এটা আগেন একটা মানে ডিবেটেবল ব্যাপার। বাট স্ক্রিন প্লেতে এই প্রবলেমসগুলো আমার মনে হয়েছে। আমার মনে হয় তারা যদি টেক্সটটাকে ফলো করে সিম্পল রাখতো জিনিসটাকে, দেখুন শেক্সপিয়ার কিন্তু খুব কমার্শিয়াল ইমোশনস নিয়ে কাজ করে। অ্যাকচুয়ালি আমাদের হিন্দি সিনেমা বা বাংলা সিনেমা যত মেইন স্ট্রিম ছবির, মানে আমরা এখানে বলি যে শেক্সপিয়ার বেশিবার অ্যাডাপ্টেড হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি প্রচুরবার হয়েছে। মানে আপনার বাংলাতেও যদি দেখেন প্রচুরবার হয়েছে, প্রচুর হিট ছবি হয়েছে এখান থেকে। মানে কিরো খুঁড়তে কিউটে চিরঞ্জিতের অত সুপারহিট ছবি, সেটা টেমিং অফ দ্য শু থেকে অ্যাডাপ্টেড শেক্সপিয়ার। তারপরে আপনারা যদি উত্তম কুমারে দেখেন ভ্রান্তি বিলাস, সেটাও নেওয়া কমেডি অফ এরার্স থেকে। তো শেক্সপিয়ার কিন্তু খুবই কমার্শিয়াল মানে ইমোশন আর কি। এবং হিন্দি ছবির যে ক্লিশে ট্রোপসগুলো আছে, এই যে মানে বাবার বদলা নিচ্ছে ছেলে, কাকা মেরে দিয়েছিল সম্পত্তির জন্য, নিয়ে নিয়েছিল, সবকিছু টেক ওভার করে নিয়েছিল, তো এবার ছেলে বদলা নিচ্ছে, এটা কি কমার্শিয়াল ইমোশন নয়? এটা আমরা বাহুবলীতে দেখতে পাচ্ছি, এটাই তো হ্যামলেট, এটাই তো মানে ইমোশনস গুলো কিন্তু খুব। এবং আমাদের হিন্দি সিনেমা বা ইন্ডিয়ান সিনেমা প্রচুর কিছু শেক্সপিয়ারের থেকে বড় করেছে। এই যে একটা ছেলে মেয়ে প্রেম করছে, তাদের ফ্যামিলিদের মধ্যে ঝামেলা আছে, রোমিও জুলিয়েট, ভেরি কমার্শিয়াল ইমোশন, মানে হাজারবার ছবি হয়েছে। আমাদের আমির খানের যে ডেবিউ ছবি ক্যায়ামত সে ক্যায়ামত, দ্যাট ইজ আ রোমিও জুলিয়েট। তো এরকম প্রচুর হয়েছে। এবং স্পেশালি সবসময় আমরা বলছি না যে শেক্সপিয়ারকে আমরা অ্যাডাপ্ট করছি, কিন্তু অ্যাকচুয়ালি শেক্সপিয়ারের ইমোশনগুলোকেই আমরা মেন স্ট্রিম ছবির যে ক্লিশেসগুলো যত আছে সব শেক্সপিয়ারের থেকেই আমরা বড় করে নিয়েছি। সেটা হিন্দি হোক, সেটা বাংলা হোক, সেটা সাউথ হোক, সব জায়গাতেই কিন্তু আমরা নিয়েছি, কিন্তু কিছু না কিছু ভাবে পুরো ইন্ডিয়ান সিনেমায় সেটাকে বড় করেছে। তো সেটাকে অ্যাডাপ্ট করে সিম্পল রেখে জিনিসটাকে একটা ভালো কমার্শিয়াল ছবি কিন্তু তারা বানাতে পারতো। ঠিক আছে, ক্রাফট কায়দা কানুন দেখাতে গিয়ে আমার মনে হয়েছে কোথাও গিয়ে মানে আরো একটা খুব ভালো একটা অপরচুনিটি ছিল, যেটা একটা খুব ভালো একটা হিট ছবি হতে পারতো, কমার্শিয়াল সাকসেসফুল ছবি হতে পারতো। কিন্তু আগেন তারা এক্সপেরিমেন্টাল বানিয়েছে, আগেন ইট ইজ কমপ্লিটলি পার্সপেক্টিভ। আমি সেটা বলছি না ভুল, সেটা অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য টেক, দ্যাট ইজ দেয়ার চয়েস, বাট আই ক্যানট ক্রিটিসাইজ দ্যাট। বাট আমার মনে হয়েছে যে এটা হতে পারতো এইটা। এবং আমি আগের একটা ছোট কোড দেখিয়ে দেবো, এই যে এখানে দেখুন, সিম্পল ইজ হার্ড। সিম্পলিসিটিটাকে মেনটেন করা অ্যাকচুয়ালি ইজ দ্য মোস্ট হার্ডেস্ট থিং। তো
সেটাই মেনটেন করতে ম্যাক্সিমাম পারে না, এবং আমার মনে হয় অথয়ের সেটাই হয়েছে, সিম্পলিসিটিটাকে মেনটেন করতে পারেনি। দ্যাট ওয়াজ ইট গাইস। আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। বাই।